জি ভাই। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিন আমি শেয়ার একটু হয়েছে? ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, আম, হ্যাঁ। জি ভাই। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেশন শেষে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো, তবে এখন সময়টা আমরা ভাইয়াকে দিচ্ছি, সে বিস্তারিত আলোচনা করবে তার জার্নিটা। ধন্যবাদ। আমি তো হারাই ফেলছি। ওকে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কমপ্লিট গাইডলাইন্স ফর দ্য নেক্সট স্কলারশিপ। তো আমার পরিচয় তোমরা প্রথমেই পেয়েছো সংক্ষিপ্তভাবে। আমি তারপরে দিচ্ছি, আমি মোহাম্মদ বক্তি লিজন, পিএইচডি ক্যান্ডিডেট, ওকায়ামা ইউনিভার্সিটি, জাপান। তো নেক্সট আমরা আলোচনা করব কোন কোন বিষয়ে। তো আমরা কি কি বিষয়ে আলোচনা করব, এখানে দেখা আছে কি কি টপিকস কভার করবে এর সাথে। তো এখানে 7টা বিষয়ে আমি আলোচনা করব, যেমন টাইপস অফ স্কলারশিপ। তো স্কলারশিপের জন্য কি কি বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিতে হয়, তারপরে একটা ভালো ইমেল ফর সুপারভাইজার কিভাবে রাইটিং করতে হয় সেটা, তার ইফেক্টিভ রিসার্চ প্রপোজাল স্ট্রাকচারটা কেমন হবে, এবং আমি ফাইনালি তোমাদেরকে দেখাবো রিয়েল নেক্সট রিসার্চ প্ল্যান রাইটিং ফর্মটা কিভাবে লিখতে হয়, সেই সম্পর্কে আলোচনা করবো এবং ফর্মটা দেখাবো। এবং নেক্সটের যে অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এখানে কিছু কিছু ব্যাপার আছে লিখতে যে অনেকেই সমস্যা পড়ে, সেই সমস্যাগুলো বিষয়ে আলোচনা করব। এবং এরপরে আলোচনা করব আমার মানে জার্নিটা সম্পর্কে, এখানে কিছু সাকসেস এবং সেটব্যাক আছে সেটা নিয়ে তোমাদেরকে উৎসাহিত করার জন্য। নেক্সটের দুই ধরনের টাইপ আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন। এটা ইউনিভার্সিটি থেকে রিকমেন্ড করে। তো এই ডাটাটা যেটা আমি তোমাদেরকে শো করতেছি, এটা তোমরা আহ, এই ডাটাটা বা এই সব কিছু ইনফরমেশন তোমরা এম্বাসি অফ জাপান বাংলাদেশ এখানে গেলেই পাবা। ওখানে এডুকেশন একটা অপশন আছে, ওখানে গেলেই তোমরা নেক্সট সম্পর্কে জানতে পারবা। সো ওখান থেকেই আহ, এই ডাটাটা আমার আহ, এটা একটা জাপানের একটা ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়েছে। তো এই ডেটগুলো বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায়, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন এটা আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি ধরি, তো এখানে নভেম্বর থেকে ডিসেম্বরে একটা নোটিফিকেশন আছে, এটা নেক্সট স্টুডেন্ট রিক্রুট করার জন্য। তারপর এরপরে ফেব্রুয়ারিতে একটা সিলেকশন হয়, কমিটি সিলেকশন করে। কমিটি সিলেকশন করার পরে একটা সিলেকশন কি কোন কোন স্টুডেন্টকে ইউনিভার্সিটি নেক্সট এর জন্য রিকমেন্ড করবে। তারপর সেই ডকুমেন্টটা চলে যায় হচ্ছে মিনিস্ট্রিতে। তখন মিনিস্ট্রি করে কি, এটা জুনে, আহ, জুনে অ্যাট দ্য এন্ড অফ দ্য জুন এর রেজাল্টটা পাবলিশ করে থাকে, ঠিক আছে? এরপর ভাইয়া, স্টুডেন্টরা, স্লাইড চেঞ্জ হচ্ছে না। না আমি তো এখানেই আছি, আমি তো কোথাও যাইনি। তোমরা কি দেখতে পাচ্ছ না টাইপস অফ নেক্সট স্কলারশিপ সম্পর্কে? না ভাইয়া, জাস্ট হচ্ছে কমপ্লিট গাইডলাইন্স ফর দ্য নেক্সট স্কলারশিপ, ওই ভাই স্লাইডটা ফার্স্ট লাইটটা শো চেঞ্জ হচ্ছে। হয় নাই। আমি তো চেঞ্জ করে ফেলছি, আমার এখানে চেঞ্জ দেখাচ্ছে, তোমাদের হচ্ছে না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? এবার, এবার কোনটা দেখায়? ভাই স্ক্রিন স্ক্রিন শেয়ারিংটা হুম। অফ করে আরেকবার দিলে ভাই ঠিক হইতো হয়তো বা। ওকে, অ্যাডভান্স। এবার আসে? না ভাই, ফার্স্ট স্লাইডই আছে। ওয়েট করো তাহলে, স্টপ শেয়ারিং। এবার আসছে? এবার কি দেখা জি যায়? ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, দেখা যাচ্ছে। ডিস্টার্ব করতেছে কিন্তু। দেখা যায় তো এখন নাকি? জি। তো এখানে হচ্ছে যে অপশনটা আছে, তো আবার বলি তাহলে টাইপস অফ স্কলারশিপ। তো এখানে এক নম্বর হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন। তো ইউনিভার্সিটি রিকমেন্ডেশনটা হচ্ছে এখানে ইউনিভার্সিটি কিছু কিছু স্টুডেন্টকে রিক্রুট করে থাকে। তো ইউনিভার্সিটি এখানে প্রফেসররা রিকমেন্ড করে, তখন ইউনিভার্সিটি সেই ডকুমেন্টটা পাঠিয়ে দেওয়া হচ্ছে মিনিস্ট্রিতে। তো এখানে ডেডলাইনটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো তোমরা এই ওয়েবসাইটে পাবা, হচ্ছে এম্বাসি অফ জাপান, এই ওয়েবসাইটে তোমরা পাবা, ঠিক আছে?
তো এখানে মোটামুটি ডেডলাইন দেওয়াই আছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা যারা আসতে চায় তারা ইউনিভার্সিটি রিকমেন্ডেশনটাই প্রিফার করে। এর কারণ হচ্ছে এম্বাসি রিকমেন্ড যেটা, সেটা আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম যারা ইউনিভার্সিটি টিচার, তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট করে থাকে, বা তারা হয়তো বা সিলেক্ট হয়ে যায়, কারণ এখানে প্রসেসটা অন্যরকম। তো সেই প্রসেস সম্পর্কে আমি নেক্সট স্লাইডে আলোচনা করব। দেখা যাচ্ছে কি স্লাইড? পার্টিসিপেন্ট এত কম কে? হ্যালো। হ্যাঁ ভাইয়া, তো হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আমি স্কলারশিপ টাইপ নিয়ে এখন আছি। সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে এম্বাসি রিকমেন্ডেশন। ওকে। এই এই যে তোমরা এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ, এখানে গেলেও পাবা, বা এম্বাসি অফ জাপান বাংলাদেশ, এখানে গেলেও পাবা। এখানে শিডিউল টোটালি দেওয়া আছে। এপ্রিলে কি হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে। মেতে কি হয়, অ্যাপ্লিকেশন সাবমিশন করে টু দ্য মিনিস্ট্রি অফ এডুকেশনে। তারপরে জুন জুলাইতে রিটেন এক্সামিনেশন হয়, ইন্টারভিউ হয়। জুলাইতে হচ্ছে প্রভিশনাল সিলেকশন বাই দ্য এম্বাসি, এম্বাসি সিলেক্ট করে। তারপর ডিসেম্বর জানুয়ারিতে হচ্ছে ফাইনাল সিলেকশন বাই মেক্সট। এই এই ডাটাগুলো তোমরা ইয়েতে পাওয়া যাবে। এখন মেক্সট, মেক্সট সম্পর্কে বলে যাচ্ছে, কিন্তু মেক্সট সম্পর্কে মেক্সট বলতে বোঝাচ্ছে হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা জাপান গভর্নমেন্টের একটা স্কলারশিপ। জাপান গভর্নমেন্ট এই স্কলারশিপটা দিয়ে থাকে। আর দেন জানুয়ারিতে কি হয়, প্লেসমেন্ট ইনটু দ্য জাপানিজ ইউনিভার্সিটি। কিন্তু এই ক্ষেত্রেও তোমাকে প্রফেসর ম্যানেজ থাকতে হবে। প্রফেসর যদি ম্যানেজ থাকে, তাহলে তোমার জন্য প্লেসমেন্ট হওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো এই জন্য প্রফেসর ম্যানেজ করতে হবে, বা প্রফেসর খুঁজে বের করা একজন ভালো প্রফেসর এবং রিসার্চের সাথে রিলেটেড একজন তোমার নিজের রিসার্চের সাথে রিলেটেড একজন প্রফেসরকে ম্যানেজ ম্যানেজ করা বা খুঁজে বের করাও একটা গুরুত্বপূর্ণ পার্ট স্কলারশিপের। তো যদিও এটা এমবাসি রিকমেন্ডেড, তারপরে তোমার ইউনিভার্সিটিতে তুমি যে এখানকার যে ডাটা আমি বললাম, যে মিনিস্ট্রি অফ এডুকেশনে যাবা বা এম্বাসি অফ জাপানে ওয়েবসাইটে যাবা, দেখবা যে ওরা এখানে বলা থাকে যে প্রফেসর যদি তোমার ম্যানেজ থাকে সেখানে তারা সেট করে দেবে। তারপরে যে মার্চ, নেক্সট মার্চে হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নেক্সট স্কলারশিপ গ্রান্টি যারা পায়, তো মার্চ নেক্সট ইয়ার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। অ্যান্ড হয় এপ্রিল নাহলে অক্টোবরে এখানে এসে উপস্থিত হওয়ার লাগে। কিন্তু এই অ্যাম্বাসি রিকমেন্ডেডে তোমাকে 6 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হবে এসে। 6 মাস ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার লাগে। আর অন্যান্য আমি এখানে অন্যান্য দেশের স্টুডেন্টরা আছে যারা এম্বাসি রিকমেন্ডেড আসে, তাদেরকে 6 মাস মাস্ট বি ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। তো এখানেও বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আসলে সেটাই করতে হবে। তো মেনলি আমি মনে করি, মানে আমার দিক থেকে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন ভালো, যারা আহ, সহজে আসতে চায় আর কি। কারণ অনেক ইউনিভার্সিটি, প্রত্যেক ইউনিভার্সিটির জন্য কিছু কিছু কোটা থেকে তারা রিকমেন্ড করতে পারে। তো নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। প্রিপেয়ারিং ফর হায়ার স্টাডিজ, দিস ইজ একটা চেক লিস্ট ফর তোমাদের। এটা লাগবে, যদিও আহ, এটা সব ধরনের স্কলারশিপের জন্যই লাগবে। ভাইয়া স্লাইড চেঞ্জ হয়নি। স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন? হ্যাঁ এবার হয়েছে, হয়েছে। হয়েছে হয়েছে। জি ওকে। ভাইয়া, জি ভাইয়া। তো স্কলারশিপের প্রথমে যেসব জিনিস হাতে থাকতে হবে, যেমন একটা একটা পাসপোর্ট লাগবে। প্রথম যে পয়েন্ট আমার পাসপোর্ট, দেখা যাচ্ছে পাসপোর্ট লাগবে, অবটেন এ ভ্যালিড পাসপোর্ট। একটা সিভি প্রিপেয়ার করতে হবে, প্রিপেয়ার এ কম্প্রিহেন্সিভ কারিকুলাম ভিটা টেইলর ফর হায়ার স্টাডি, একটা সিভি লাগবে। তারপর ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য কমপ্লিট তোমার আইএলটিএস এক্সাম দেওয়া থাকতে হবে, টোফেল বা অ্যানাদার রিকোয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সাম, এটা কমপ্লিট করা থাকতে হবে। দেন ডকুমেন্ট স্ক্যানিং যে ব্যাপারটা, সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে, এবং সবগুলো A4 সাইজে 300 DPI এ সেভ করে রাখতে হবে, এবং সবগুলো A4 সাইজে পিডিএফ আকারে রাখতে হবে। পিডিএফ আকারে রাখতে হবে, এবং পিডিএফ আকারে করার পরে সবগুলো সিরিয়ালি কম্পাইল করতে হবে, কম্পাইল করে রেখে দিতে হবে। যখন এটা কি করার জন্য, পরবর্তীতে প্রফেসরকে পাঠানোর জন্য। এখন আসি এমএস প্রোগ্রাম রিকোয়ারমেন্টে কি নেক্সটের জন্য। তো মোটামুটি যাদের কমপ্লিট অ্যাটলিস্ট ওয়ান কনফারেন্স পেপার যদি এবং প্রেজেন্টেশন যদি থাকে, এমএস এ কেউ যদি আসতে চায়, তাদের জন্য এটা
গুরুত্বপূর্ণ, থাকলে খুবই ভালো। এবং এই দুইটার আহ, একটা যে কনফারেন্স পেপার এবং প্রেজেন্টেশন, এই দুইটা জিনিসের জন্য তার পয়েন্ট আছে। আবার কেউ যদি মাস্টার পিএইচডি তে আসতে চায়, সেক্ষেত্রে কমপ্লিট অ্যাটলিস্ট ওয়ান কনফারেন্স পেপার অ্যান্ড প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান রিসার্চ পেপার। যদি একটা রিসার্চ পেপার থাকে এবং সাথে কনফারেন্স পেপার এবং প্রেজেন্টেশন থাকে, তার জন্য এখানে পিএইচডি স্কলারশিপ পাওয়াটা সুবিধা হয়ে যাবে, সুবিধা হবে। এবং প্রত্যেকটা জিনিসে যে কমপ্লিট ওয়ান কনফারেন্স পেপার এবং একটা প্রেজেন্টেশন, প্রত্যেকটাতেই পয়েন্ট আছে একটা করে। তো এখানে কিছু কিছু পয়েন্ট কাউন্ট করা হয়, তারপরেই সিলেকশনে এই ডকুমেন্টগুলো পাঠানো হয়। যাদের পয়েন্ট বেশি থাকে তাদেরকেই পাঠানো হয়। তারপর আসবো আমি এখানে রিসার্চ প্রপোজাল। তো যখন তোমরা কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করবা, সেজন্য অনেক সময় দেখা যায় যে প্রফেসর তোমাকে বলে, যদি সে তোমার সিভি দেখে সন্তুষ্ট হয়, তখন বলে যে তোমার প্ল্যান কি, রিসার্চ প্ল্যান কি, তোমার চিন্তা ভাবনা কি, তুমি তুমি তাহলে একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করো। তখন তোমাকে এজন্যই তোমাকে মানে আগে থেকেই তোমার রিসার্চ ইন্ডাস্ট্রির উপর একটা রিসার্চ প্রপোজাল রেডি রাখতে হবে। এটা রাখা ভালো। এখন ফাইনালি যে যে বিষয়টা আমি এখানে আলোচনা করব, সুপারভাইজার সার্চ। এখন সুপারভাইজার সার্চিং এর জন্য তোমাকে করতে করতে হবে কি, প্রত্যেক ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করতে হবে, করে ওখান থেকে ডিপার্টমেন্টে যে সুপারভাইজারের ইমেল অ্যাড্রেস, তার রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ ফিল্ড, প্রেজেন্ট পাবলিকেশন, এগুলো সবগুলো দেখতে হবে। দেখার পরে দেখতে হবে যে তোমার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলতেছে কিনা। এবং এই কথাটা প্রত্যেক স্কলারশিপ এবং পৃথিবীর যে কোনো ফান্ডিং এর জন্য, যে কোনো প্রফেসরের কে মেইলিং করার জন্য এই কথাটা সবার জন্য, মানে সব ধরনের স্কলারশিপের জন্য একবারে সত্য। সো যখন এখানে দেখবা একটা রেড মার্কিং করে রাখছি, ম্যাচিং রিসার্চ ইন্টারেস্ট ইজ ক্রুশিয়াল ফর রিসিভিং এ রেসপন্স ফ্রম প্রফেসর। তো রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ করাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আসি একটা, আহ, এটা অনেক তোমাদের কথা ছিল যে কিভাবে একটা, হয়, কিভাবে একটা ইমেল লিখবো। তো আমি থার্ড যে পয়েন্টটা এখানে ডিসকাস করতেছি, রাইটিং ইফেক্টিভ সুপারভিশন রিকোয়েস্ট ইমেল কিভাবে করবা। তো এখানে শুরু করবা ডিয়ার প্রফেসর। তো তার নাম থাকবে। এখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে তার কোনটা ফ্যামিলি নেম, কোনটা ফার্স্ট নেম। তো সো আমি অনেকেই বুঝতে পারি না, বা আমিও অনেক সময় বুঝতে পারতাম না। সো তার ফুল নামটা বসা দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেক ইউটিউব ভিডিওতে দেখবা যে কেউ বলছে তার ফ্যামিলি নেম না আগে লেখে তারপরে তার ফার্স্ট নাম লেখা। তো এটা যে যেভাবে নিতে পারে, তবে আমি ফুল নেম লেখাটাকেই প্রিফার করি। আমি ফুল নেমেই লিখি সব সময়, কারণ আমি জানি না তার কোনটা ফ্যামিলি নেম আর কোনটা আমি বুঝতে পারি না, সেজন্য সবসময় আমি ফুল নেমে লিখি। তারপর গ্রিটিংস দিয়ে শুরু করলাম। তো তারপরে এখানে কিভাবে লিখতে হবে, এখানে দেখো, আহ, দেখতে পাচ্ছ যে আই এম, এখানে তারপর নাম হবে ফ্রম বাংলাদেশ। আই কমপ্লিটেড বিএসসি ইন মাইক্রোবায়োলজি উইথ সিজিপি, ওখানে রেড মার্কিং আছে। তো সিজিপিটা কিরকম হবে, কিরকম ছিল সেটা লিখবা। আউট অফ 4 ফ্রম যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটা আমার প্রথম অবস্থার, আম, যেটা আমি লিখতাম প্রথম অবস্থায়, মানে প্রথম দিকে মাস্টার্স করার পর যখন লিখতাম, তখন এইরকম আমার রাইটিংটা ছিল। পরে হ্যাঁ, হ্যাঁ, পরে যখন জব করতাম তখন আমার রাইটিংটা অন্যরকম ছিল, যে আমি জব করি সেটা লিখতাম। তো এখানে যে রেট মার্কিং যেটা, সেখানে তোমাদের সিজিপিএ ফিল্ড এগুলো বসা দিবা। তো এখানে দেখতে পাচ্তেছো যে মাত্র 7 থেকে 8 লাইন বা 9 লাইন, এ- এটাই। এর চেয়ে ছোট আমি আর করতে পারিনি। অনেকে নাকি এর চেয়ে ছোট ভালোভাবে করতে পারে। তো এভাবে লিখতাম। এখানে প্রথম প্রায় আমি আমার সম্পর্কে বর্ণনা দিতাম যে আমার কিছু পাবলিকেশন আছে এই ফিল্ডে। কিছুতে কোনো কোনো পাবলিকেশনে আমি ফার্স্ট অথর এবং কিছুতে কো অথর। তারপর সেকেন্ড পাড়ায় লিখতাম যে আমি তোমার ল্যাব বা রিসার্চ গ্রুপ ভিজিট করেছি, তার ওয়েবসাইট লিঙ্কটা ওখানে দিয়ে দিতাম, যে আসলে আমি ভিজিট করছি কিনা এটা প্রুভ করার জন্য। তখন লিখতাম যে ভিজিট করে দেখলাম যে তুমি এই বিষয়ের উপর রিসার্চ করতেছো, যেটা ক্লোজলি অ্যালাইনস উইথ মাই রিসার্চ ইন্টারেস্ট অ্যান্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো তখন আমি তাকে বলতাম, ফ্রম ইউর প্রোফাইল আই লার্ন দ্যাট ইউ আর এ ভেটেরান ইন দিস এরিয়া। মানে
সে দেশ যে অবশ্যই আমাদের দুইজনের রিসার্চ মিলে গেছে, সেই জন্য আমি বলতেছি যে তুমি এই বিষয়ে অনেক অভিজ্ঞ। সো উইথ নিউরাস পাবলিকেশন ইন রিনাল জার্নাল, জাস্ট এখানে জাস্ট একটু ফোকাস করা যে হ্যাঁ তোমার অনেকগুলো জার্নালে, ভালো ভালো জার্নালে অনেকগুলো পাবলিকেশন আছে। যে হ্যাঁ সেও বুঝলো যে আমি তার পাবলিকেশন গুলো দেখছি, এবং জাস্ট একটু তাকে ইমপ্রেস করাও যে হ্যাঁ তোমার এই জিনিসগুলো আমি পড়ে দেখছি। তারপর আমি লিখলাম যে আইড বি অনার টু কন্ডাক্ট এমএস। কেউ যদি এমএস এ আসতে চায় এমএস এর কথা লিখতে পারো, যে পিএইচডি তে আসলে পিএইচডির কথা লিখবা। রিসার্চ ইন দ্য ফিল্ড অফ, যেটা যে ফিল্ডটা তুমি উপরে লিখলা, বা একটু মডিফাই করে লিখতে পারো, কারণ একই টেকনিক বারবার লিখলে প্রফেসর হয়তো বলতে পারে যে এই ইংলিশ ভোকাবুলারি বা ইংলিশ ভালো না। ঠিক আছে, আন্ডার ইয়ার সুপারভিশন দেন না তুমি শেষ ফাইনালি একটা লাইন লিখবা যে আই হ্যাভ অ্যাটাচড মাই সিভি অ্যান্ড আদার ক্রিডেন্সিয়াল ফর ইউর রিভিউ। যে তুমি তোমার সিভি এবং আদার যে ডকুমেন্ট, যেটা আমি এর আগের স্লাইডে বর্ণনা করে আসছি, যে পিডিএফ করে রাখবা, কম্বাইন করবা, সিভি লেখার পর সিভিটাও এর সাথে প্রথমে সিভিটা দিবা, বাকিগুলো কম্বাইন করবা। তবে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যেন ফাইলের সাইজটা অনেক বড় না হয়। সেক্ষেত্রে তোমরা কম্প্রেসও করতে পারো, বা আলাদা কোনো ফরম্যাটে তোমরা পাঠিয়ে দিতে পারো। বা তারপর লিখবা যে থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ, সিনসিয়ারলি ইয়োর্স, অ্যান্ড নেম লিখবা প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট। তো অনেকে এখানে জিজ্ঞেস করো যে সাবজেক্টটা কি হবে ইমেলের। সাবজেক্টটা প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট লিখতে পারো, ঠিক আছে। সম্ভাব্য তুমি পিএইচডি স্টুডেন্ট, হ্যাঁ আমি এটাই লিখতাম, তোমরাও লিখতে পারো। বা এখন অনেক আপডেট ভার্সন আসতেছে, অনেক ইউটিউব ভিডিও আছে, যে দেখবা যে হয়তো বা অন্যভাবে লিখে, আমি এভাবেই করে আসছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং এইভাবেই অর্থাৎ আমি। ভাই হচ্ছে প্রত্যেকটা প্রফেসরকে মেল করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে স্টাডি করাটা বেশ ইম্পর্টেন্ট আমাদের, তাই হ্যাঁ তো? অবশ্যই, তোমরা কোশ্চেন লিখে রাখো, আমি কোশ্চেনের উত্তর দিব। জি ভাই। হুম, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। তো রাইটিং ইফেক্টিভ সুপারভিশন রিকোয়েস্ট ইমেলের কিছু পয়েন্ট। ডোন্ট, কি কি করা যাবে না। ডোন্ট রাইট অ্যাসোসিয়েট প্রফেসর, লাইক ডিয়ার ডিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা লেখা যাবে না। প্লিজ রাইট ডিয়ার প্রফেসর। ওকে, নো নিড অ্যাসোসিয়েট প্রফেসর। তো দেন আরেকটা বিষয় আছে, ডোন্ট সেন্ড এ লং ইমেল টু দ্য প্রফেসর। আমার ইমেলটা দেখছো হয়তো বা 8 বা 9 লাইন। তো অনেকে এর চেয়ে ছোট লিখতে পারে, আমি এর চেয়ে ছোট করতে পারিনি। আহ, তোমরা আমারটা ফলো করতে পারো, বা অন্য কারো ফলো করতে পারো। বাট রিকোয়েস্ট যে হুবহু কপি করবা না, কারণ হুবহু কপি না করে অন্যভাবে এটাকে সাজাবা। তারপর একটা, ডোন্ট সেন্ড দ্য ইমেল সেম ইমেল টু অল প্রফেসর। সেম ইমেলেই সবাইকে পাঠানো যাবে না, ঠিক আছে। একটু চেঞ্জ করে এদিক সেদিক তার রিসার্চের বিষয়গুলো লিখে একটু এটাকে মডিফাই করে পাঠাইতে হবে। নেক্সট, don't send an email to the professor, associate professor, or assistant professor of the same lab or department on the same date and time। মানে একই দিনে একই সময়ে একটা ডিপার্টমেন্ট বা একটা ল্যাবের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে ইমেল করা যাবে না। প্রথমে প্রফেসরকে ইমেল করতে হবে, সে যদি রেসপন্স না করে 7 দিন 15 দিন দেখার পরে, তারপরে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর করতে পারো। সেও যদি না করে, তোমার ওই ল্যাবে যাইতে খুবই ইচ্ছা করতেছে বা ওই ডিপার্টমেন্টে, তাহলে অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে করে দেখতে পারো। এটা সময় নিয়ে করতে হবে, কিন্তু একই সাথে 3 জনকে করলাম, কারণ প্রত্যেকটা প্রফেসরে ইন্টার কানেক্টেড। কারণ যদি তোমাকে কোনো অ্যাসোসিয়েট প্রফেসর নেয়, অবশ্যই তাকে প্রফেসরের পারমিশন নিতে হবে। সো ডোন্ট ট্রাই টু ট্র্যাক দ্য প্রফেসর। অনেকেই ট্র্যাকিং করে রাখে প্রফেসর ইমেল পড়তেছে কিনা, এটা করা যাবে না, ঠিক আছে। নেক্সট, টাইম অনেক শর্ট, আমাদের 10 মিনিটস দেখাচ্ছে, মনে হয় আরেকবার আরেকটা সেশন করতে হবে। সো কি কি করা যাবে, uh, মানে রাইট ডিয়ার প্রফেসর অ্যান্ড ফুল নেম, ইট ইজ বেটার। ইফ পসিবল ইউজ অ্যান ইমেল অ্যাড্রেস ফ্রম অ্যান ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। তোমাদের যদি পার্সোনাল ইমেল অ্যাড্রেস থাকে, আহ, যদি থাকে, সেটা ভালো, এটা তো সবারই আছে। যদি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের তোমাদের ইমেল অ্যাড্রেস থাকে, এটাও আমি আগে বলেছিলাম, সেটা তোমাদের জন্য ভালো। কারণ যখন ইডিইউ, বিডি বা জেএসটি ইডিইউ লেখা থাকবে, তখন প্রফেসর বুঝে যাবে যে এটা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট থেকে এসছে, তখন সে প্রফেসর মেলটা খুলে দেখে, ঠিক আছে। তারপর নেক্সট আমি বলতেছি, ট্রাই টু ট্রাই টু ফলো ট্রাই টু ফলো দ্য কান্ট্রি টাইমিং। এর আগে আমি বলেছি টাইমিং,
তো দেখা যাচ্ছে জাপানের সাথে বাংলাদেশের টাইমিং হচ্ছে 3 ঘন্টার ডিফারেন্স। আমার এখানে এখন বাজে দুই দুইটা সামথিং। সো তো এমন একটা সময়ে মেল করতে হবে যেন প্রফেসর সকালবেলায় অফিসে আসার পর যেন মেলটা দেখতে পায়। যেমন আমাদের এখানে জাপানে অফিস খুলে হচ্ছে 8টা 40-এ। সো 3 ঘন্টা যেহেতু টাইমিং ডিফারেন্স আছে, তো দেখা যায় 5টার সময় তুমি যদি প্রফেসরকে মেল করো, বা 5:30টার সময় প্রফেসর সকালবেলা যখন এসে খুলবে, তখন সে মেলটা দেখলো, সে পড়বে সেটা, ঠিক আছে? তো টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু নেক্সট স্কলারশিপের ক্ষেত্রে বলতেছি না, এই স্লাইডটা সব স্কলারশিপের জন্য প্রযোজ্য, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। এখন আসি ইফেক্টিভ, হোয়াট ইজ দিস, এখন আসি তোমাদের কিভাবে ইমেল রাইটিং করতে হবে সেটা আমি বলেছি। এখন আসি ইফেক্টিভ রিসার্চ প্রপোজাল স্ট্রাকচার কেমন হবে। তো একটা রিসার্চ প্রপোজালের স্ট্রাকচারটা সচরাচর আমি ফলো করি যে প্রথমে একটা রিসার্চ টাইটেল থাকে, টাইটেল অফ দ্য রিসার্চ, দেন আমি ইন্ট্রোডাকশন লিখি, তারপরে অবজেক্টিভস অফ দ্য স্টাডি, দ্য রিসার্চ মেথোডোলজি, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে আমি লিখি হচ্ছে সায়েন্টিফিক কন্ট্রিবিউশন কি, আমি যে কাজটা করবো বা করতে যাচ্ছি এটা সায়েন্টিফিক কন্ট্রিবিউশন কি সোসাইটিতে এবং হোল ওয়ার্ল্ডে সায়েন্টিফিক। তারপরে এটা আউটকামটা কি, এই রিসার্চটার যে আউটকাম আসবে সেটা কি, আর এটার ভ্যালুটা কি, সে সে সম্পর্কে লিখি। এবং ফাইনালি আমি রেফারেন্স গুলো বসাই শেষে। তো এটা সম্পর্কে আমি মানে বলবো হচ্ছে নেক্সট স্লাইডে, যে আসলে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় এবং সেখানে কিভাবে এগুলো সেট আপ করতে হবে। তো এটা হচ্ছে একটা ইফেক্টিভ রিসার্চ প্রপোজাল স্ট্রাকচার। যেহেতু এটা আমার জন্য কাজ করেছে, সেটা আমি এজন্য ইফেক্টিভ লিখেছি। তো তোমরা অন্যান্য হয়তো বা ভিডিও দেখবা বা অন্য কোনো জায়গায় গুগল করলে বা দেখতে পারবা, অনেকে অনেক প্রসেসে লিখে। আমি এটা ফলো করি, ইট ইজ মাই প্রসেস। নেক্সট, এখন আমি আসলাম হচ্ছে নেক্সট রিসার্চ প্ল্যানটা কেমন হয়। এটা এটা একটা রিসার্চ প্ল্যানের শিট। তো এই যে দেখতে পাচ্ছ, আমি জানি না এখান থেকে আমার লিঙ্ক করা আছে ওই পেজে যাবে কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। তো নেক্সট রিসার্চ প্ল্যান রাইটিং ফর্মটা এরকম, আমি চেষ্টা করতেছি। হোল্ড করো, না যাচ্ছে না। না গেলে আমি অন্যভাবে দেখাবো, ঠিক আছে? আহ, এটা কিভাবে হবে আমি এটা তোমাদেরকে তাহলে পরে দেখাচ্ছি, ঠিক আছে? শুধু ওই ফর্মই দেখাবো জুম মিটিং এ, যেহেতু আমার সময় মনে হচ্ছে 5 মিনিট আছে। এই ফর্মটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লিখতে হয়, যদিও আমি স্ট্রাকচার বলে দিছি কি স্ট্রাকচারটা কিভাবে হবে। নেক্সট আসবো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফর নেক্সট। অ্যাপ্লিকেশন ফর্ম থাকে একটা। তো অনেক সময় অনেক প্রফেসর সেটা পিডিএফ ফাইলে দেয় 5 পেজের, আবার অনেকেই হচ্ছে একটা এটা কি এক্সেল ফাইলে দিয়ে থাকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা আমার 2022-এর এই ফর্মটা। সো এটা আমার এটাও আমার লিঙ্ক করা আছে, কিন্তু এখানে যাচ্ছে না। মেবি অনলাইনে আছি সেজন্যই। আম, আমি জানি না, এটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যাওয়া যায়, শুধু ওই ফাইলেই যেই দেখাবো দরকার হলে শেয়ার করে। নেক্সট আসি, নেক্সট আমি আমার জার্নি সম্পর্কে সংক্ষেপে বলি। জার্নি অফ সাকসেস অ্যান্ড সেটব্যাক, ঠিক আছে? তো আমার জার্নিটা আসলে সহজ ছিল না, একটু কঠিন ছিল, অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম। প্রথম আমি ট্রাই করি 2014 সালের ডিসেম্বরে, বার্ন ইউনিভার্সিটি থেকে শুরু করি। তো বার্ন ইউনিভার্সিটিতে হাফ স্কলারশিপ পাই। তখন আমার 2014 ডিসেম্বরে আমি আমার মাস্টার শেষ হয়ে যায়। তো তখন আমি, আমার প্রফেসর আমাকে বলে, প্রফেসর ডক্টর আরিফুল ইসলাম, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন ডিপার্টমেন্টের প্রফেসর উনি, উনি বললো যে তোমার তো মাস্টার শেষ, তাহলে তোমার আর যেতে হবে না, আর হাফ স্কলারশিপে তুমি সুইজারল্যান্ডে বার্নে অথবা সবকিছু ইয়ে করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। নেক্সট 2000 আমি ট্রাই করতেই ছিলাম। তো 2018-তে আমি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস থেকে জেনারিক একটা ইমেল পাই। প্রফেসর আমাকে আগ্রহ প্রকাশ করে, তার সাথে অনেক আহ, ইয়ে হয়, এবং সে আমাকে বলে যে তুমি আইএলস দাও, 7 স্কোর করো এবং 3টা রিকমেন্ডেশন দাও, সমস্যা নেই, আমি তোমাকে সুপারভাইজ করবো। এটা একটা এখান থেকেই
আমার স্পৃহা আরো বেড়ে যায় এবং হ্যাঁ মনে হয় যে না আমি পারবো, ঠিক আছে। তো মাঝখানে বাকি যে বছরগুলো 2014 থেকে 18 আমি ট্রাই করতেছিলাম, মাঝখানে কিছু পেপার পাবলিশ করেছি, জব করতেছিলাম। নেক্সট 2018তেই, 2018 থেকে 2019-এ আমার সাগা ইউনিভার্সিটিতে প্রফেসর আমাকে নেক্সটে রিকমেন্ড করার জন্য রাজি হয় এবং সেখানে আমি অ্যাপ্লাই করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেখানে ফেল করি আর কি, সিলেক্ট হই না ওই বছর। সিলেক্ট না হয়ে আমি বাদ পড়ে যাই। তো এই সাগা ইউনিভার্সিটিতে একটা যাওয়ার একটা অ্যাপ্লাই করার একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে, আহ, আমার এক বড় ভাই, কলেজের বড় ভাই আমার বিভিন্ন পাবলিকেশন দেখে, তো লাস্ট মানে একটা পাবলিকেশন করেছিলাম হচ্ছে আমেরিকান একটা জার্নালে। তো ফ্রন্টিয়ার্স অফ ইনভারনমেন্টাল মাইক্রোবায়োলজি, উনি দেখার পরে বললো যে তোমার কি হায়ার স্টাডি করার ইচ্ছা আছে? আমি তখন বললাম জি ভাইয়া। তখন সে বললো তুমি ট্রাই করো, ঠিক আছে। উনি এই সাগা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক হেল্প করেছিল। তো মোটামুটি কিভাবে ডকুমেন্ট রেডি করতে হয়, প্রফেসরকে মেল করতে হয় উনি শিখেছিল। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। তাকে কখনো এভাবে মানে সবার সামনে ধন্যবাদ জানানো হয়নি। তো আজকে তাকে অনেক অনেক ধন্যবাদ। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। নেক্সট আমি আসতেছি আমার, এরপরে আমি 2020-এই থাইল্যান্ড একটা ইউনিভার্সিটি থেকে অফার পাই। বাট তারা প্রথমেই এটা একটা নাম করা একটা ইনস্টিটিউট ছিল যেটা হচ্ছে ফাঙ্গাস নিয়ে গবেষণা করে। কিন্তু তারা প্রথমে আমাকে 3 মাসের জন্য, ওই সময় করোনা ছিল, 3 মাসের জন্য আমাকে ট্রেনিং পিরিয়ড দেয়। তারপরে সে আবার একটা ঝামেলা ছিল যে আমাকে করোনায় যে কোয়ারেন্টাইন থাকতে হবে, এটা আমাকে বিয়ার করতে হবে। আমি সে রিস্কটা নিইনি। না নিয়ে পরে আমি চলে যাই, ওয়েট করি। দেন ওই বছরেই আমি 2020-এই একটা কোরিয়ায়, সাউথ কোরিয়ার প্রফেসরের সাথে কন্ট্যাক্ট হয় এবং সে আমাকে সুপারভাইজ করতে চায়। এবং সেখানে মনে হয় সে আমাকে $500 অফার করে। বাট আমি যখন সার্চ দিয়ে দেখি যে আসলে এটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে, তো তখন আমি তাকে বলি যে আমি তোমাদের কাছে যাব না, তুমি যদি আমাকে কেজিএসপি স্কলারশিপে রিকমেন্ড করো তাহলে আমি যাব। তবে হ্যাঁ, পরে সে আমাকে কেজিএসপি তে রিকমেন্ড করার জন্য রাজি হয়। তো পরে আর আমার অ্যাপ্লাই করা হয় না। নেক্সট আমি অ্যাপ্লাই করি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত ইউনিভার্সিটিতে। তো সেখানেও একজন প্রফেসর ছিল। সেখানে সে আমাকে রিকমেন্ড করে, তোমরা দেখতেই পাচ্তেছো। তো সেই প্রফেসরের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। তো তোমরা, তো এখানে আমি, মাইক অফ করো। স্কলারশিপটা মিস করি হচ্ছে, আমি আমার স্কলারশিপ মিস করি আমার আইএলটিএস দেওয়া ছিল আইডিপি থেকে। কিন্তু ইউএই ইউনিভার্সিটি মানে ইউনাইটেড আরব আমিরাতে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল ছাড়া কোনো প্রতিষ্ঠানের ওরা আইএলটিএস অ্যাকসেপ্ট করে না। এটা এ, অনেক চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য এবং আইডিপি থেকে যোগাযোগ করেছি। 2020-এ আর সেখানে যেতে পারিনি, নাহলে অনেক আগেও চলে যেতাম। অথবা তোমাদের সাথে আমি আবার কানেক্ট হব আরেকটা লিঙ্ক শেয়ার করে, দুইটা জিনিস আমি পরে ডিসকাস করব আজকেই, যদি আচ্ছা। তোমরা ফ্রি থাকো। সো নেক্সট জি স্লাইডে ভাই, যাচ্ছি। অবশ্যই। তো এটা হচ্ছে চায়না, আমি 2021-এ চায়নায় হচ্ছে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ জন্য রিকমেন্ডেড হই। তো এটা তার একটা ডকুমেন্ট। তারপরে আমি হচ্ছে নেক্সট যেটা দেখতে পাচ্ছ, এটা অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে। এই প্রফেসর আমাকে